আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মারফি রহমান। এসএমই উদ্যোক্তারা একক বা যৌথভাবে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে কাজ করতে পারবে। তাদের জন্য সুযোগ সুবিধার কথা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 11তম জাতীয় ক্ষুদ্র মাঝারি শিল্পপণ্য মেলা উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা আরো বলেন, দেশে ও বিদেশে পণ্যের বাজার তৈরি করতে হবে, আরো বেশি রপ্তানিমুখী হতে হবে। প্রধানমন্ত্রী আরো বলেন, শিল্প কারখানার বর্জ্য যেন নদী দূষণ না হয়, শিল্প বর্জ্য ব্যবস্থাপনায় আরো সতর্ক থাকতে হবে। শ্রমঘন শিল্প গড়ে তোলার দিকে বেশি মনোযোগী হওয়ার তাগিদ দেন তিনি। অনুষ্ঠানে 7 জন উদ্যোক্তার হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। এসএমই মেলা চলবে 25 মে পর্যন্ত। উপজেলা নির্বাচনের খবর। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের প্রচার শেষ হচ্ছে আজ। এখন চলছে শেষ মুহূর্তের প্রচার। দিনে রাতে ভোট চেয়ে ব্যস্ত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। ব্যানার, ফেস্টুন, লিফলেট ও মাইকিং করে চলছে নির্বাচনের শেষ মুহূর্তের প্রচার। ভোটারদের কাছে নানামুখী প্রতিশ্রুতিতে মুখর পুরো এলাকা। তবে ভোটারদের আশ্বাস, শত যোগ্য প্রার্থী নির্বাচিত করা। আগামী 21 মে উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে আগারগাঁও, মিরপুর সহ বেশ কয়েকটি এলাকায় সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ চালকরা। অলিগলিতে অটোরিকশা চালানোর অনুমতি না দিলে রাস্তা না ছাড়ার ঘোষণা দিয়েছেন তারা। গতকাল রাতে অটোরিকশার বিরুদ্ধে পল্লবী থানার অভিযানের পর সকালে রাস্তায় নেমে আসে চালক শ্রেণীর অনেকে। মিরপুর 11 নম্বরের সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ থাকলেও রাস্তা অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চালকরা। ঢাকা মহানগরীতে সব রকম অটোরিকশা বন্ধের নির্দেশনা দিয়ে গেল 19 মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিআরটিএ। এর আগে অটোরিকশা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয় সেতুমন্ত্রী। এরপর থেকেই অটোরিকশা বন্ধে অভিযানে নামে পুলিশ। দর্শক, এই বিষয়ে আরো জানাতে মিরপুর 10-এর গোলচত্বর এলাকায় আছেন সহকর্মী সুমন তানভীর। সরাসরি তিনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। সুমন, কি বলছেন আন্দোলনকারীরা? পুলিশ পরিস্থিতি সামাল দিতে কোনো কঠোর অবস্থানে আছেন কিনা এবং কি তথ্য আছে আপনার কাছে, সবকিছু মিলিয়ে জানাবেন। মারফি, আপনি জানেন যে এই অটোরিকশা নিয়ে কিন্তু রাজধানীতে এই আজকে একটি ঘটনা ঘটছে। শুধু এটি নেই, অনেকদিন ধরে কিন্তু এই অবস্থা চলে আসছে যে 2014 সালে যখন হাইকোর্ট আসলে নির্দেশনা দিয়েছিল যে রাজধানীতে আসলে কোনো অটোরিকশা চলা যাবে না, তারপরেও কিন্তু এই অটোরিকশাকে ঘিরে কিন্তু একটি বাণিজ্য গড়ে উঠেছে, যে বাণিজ্যে আসলে ক্ষমতাসীন দল থেকে শুরু করে সব স্তরের লোকজনই কিন্তু আসলে জড়িত। এবং এই যে পুলিশের সঙ্গে এখন যে মুখোমুখি অবস্থান, সেই পুলিশও কিন্তু আসলে এই অবৈধ অটোরিকশা বাণিজ্যের থেকে দূরে না, তারাও এর সঙ্গে জড়িত। আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, যেটি খবরে আপনি জানাচ্ছিলেন যে আসলে গত 15 তারিখে সেতুমন্ত্রী হঠাৎ করেই আসলে একটি বৈঠকে তিনি নির্দেশনা দেন যে রাজধানীতে আসলে কোনো রকম অটোরিকশা চলা যাবে না। তারপরে আমরা দেখলাম যে 19 তারিখে বিআরটিএ এসে তারা তাদের মতো করে একটি প্রজ্ঞাপন জারি করলো, যেখানে তারাও বললো যে অবৈধ অটোরিকশা চলা যাবে না। আজকে এখানে যারা আসলে আন্দোলনকারী আছেন কিংবা যারা আসলে অটোরিকশা চালকরা আছেন, তাদের দাবিটাও কিন্তু আসলে পরিষ্কার। তাদের কথা যে তারা আসলে কিস্তি করে তাদের অটোরিকশাগুলো কিনেছেন এবং
এই অটোরিকশার উপর তারা তাদের পরিবার চলে। এই 2 লাখ, আমরা বিভিন্ন বেসরকারি সংস্থার গবেষণায় দেখেছি যে প্রায় 2 লাখ অটোরিকশা আছে রাজধানীতে, অর্থাৎ 2 লাখ পরিবার এই অটোরিকশার উপর নির্ভরশীল। সো এই মানুষগুলো আসলে কিভাবে চলবে কিংবা তাদের পরিবারগুলো কিভাবে চলবে, তারা যে কিনেছে সেই অটোরিকশাগুলোর আসলে কিস্তি কিভাবে দিবে, সেই বিষয়গুলো আসলে চিন্তা না করে যদি হঠাৎ করে বিআরটিএ কিংবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আসলে একটি নির্দেশনা দিয়ে দেয় যে এই অটোরিকশা আসলে রাজধানীতে চলতে পারবে না, সেটা আসলে কতটা যৌক্তিক, সেই বিষয়গুলোই কিন্তু এখানে যারা অটোরিকশার চালকরা আসলে আন্দোলন করছেন তারা সেই বিষয়টি কিন্তু আসলে উপস্থাপন করছেন। এখন বর্তমান পরিস্থিতি যদি আপনাকে বলতে চাই, 10 নম্বর গোলচক্কর বন্ধ করে রাখা হয়েছে, অর্থাৎ এই যে গুরুত্বপূর্ণ একটি গোলচক্কর, সেই গোলচক্কর দিয়ে কিন্তু কোনো রকম যানবাহন চলাচল করতে পারছে না। পুলিশের অবস্থান এখানে আছে এবং পুলিশকে আমরা যখন বলছিলাম, তারা বলছিলেন 1 থেকে 2 ঘন্টা আগে একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল, তবে তারা চাচ্ছে না কোনো রকম গন্ডগোলে যেতে, অর্থাৎ তারা শান্তিপূর্ণভাবে এখান থেকে অটোরিকশা চালকরা চলে যাবে এমনটি আশা করছেন। এবং অটোরিকশা চালকরাও কিন্তু বলছেন তারা বেশিক্ষণ এখানে অবস্থান করবেন না, তারা কালকে সচিবালয়ে যাবেন এবং ওবায়দুল কাদের বরাবর, অর্থাৎ সেতুমন্ত্রী বরাবর তারা একটি স্মারকলিপি দেবেন। তো এই ছিল আসলে 10 নম্বর থেকে আমার কাছে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজ মধ্যরাত থেকে বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমে মাছ আহরণে 65 দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। এই নিষেধাজ্ঞা কার্যকরে উপকূলের মৎস্য মোকামগুলোতে চলছে প্রস্তুতি। এর মধ্যে পটুয়াখালীর মৎস্য বন্দর মহিপুর ও আলিপুরের খাপড়া ভাঙায় গভীর সাগর থেকে ফিরে আসে হাজারের বেশি জেলে। স্থানীয় জেলেদের অভিযোগ, নিষেধাজ্ঞার সময় ভারতের জেলেরা অনুপ্রবেশ করে মাছ শিকার করে নিয়ে যায়। তাই সাগরে প্রশাসনের টহল বাড়ানো সহ প্রণোদনা দেওয়ার দাবি জানান তারা। মৎস্য অধিদপ্তর জানায়, মে থেকে জুন মাস হচ্ছে সাগরে বিভিন্ন প্রজাতির মাছের প্রজনন মৌসুম। প্রজনন নিরাপদ ও প্রজননের পর রেণু মাছের বেড়ে ওঠা নিশ্চিত করতে প্রতি বছর 20 মে থেকে 23 জুন পর্যন্ত 65 দিন গভীর সমুদ্রে মাছ আহরণে নিষেধাজ্ঞা দেওয়া হয়। দর্শক, এই বিষয়ে আরো জানাতে নোয়াখালীর হাতিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইসমাইল হোসেন কিরণ। কিরণ, জানাবেন যে সাগর থেকে জেলেরা তীরে ফিরছেন কিনা? জি, ধন্যবাদ মারফি আপনাকে। মৎস্য প্রজনন বৃদ্ধির লক্ষ্যে সরকার প্রতি বছর এই সময়টুকু এলে 65 দিনে নিষেধাজ্ঞা আরোপ করেন। এই 65 দিন সমুদ্রের সকল ধরনের মাছ শিকার, আহরণ এবং মজুত করা দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হয়। অর্থাৎ 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। অর্থাৎ আজ রাত 12টার পর থেকে গভীর সমুদ্রে সকল ধরনের মাছ শিকার বন্ধ থাকবে। আমি এখন অবস্থান করছি হাতিয়া সূর্যমুখী ঘাটে। আমি কথা বলেছি জেলেদের সাথে এবং বিভিন্ন ট্রলার মালিকদের সাথে। তারা আমাকে বলছেন যে যেহেতু আজ রাত 12টার পর থেকে সমুদ্রে সকল ধরনের মাছ শিকার বন্ধ থাকবে, রাত 12টার আগেই গভীর সমুদ্রে অবস্থান করা জেলেরা তীরে আসতে শুরু করবেন। আপনারা জানেন যে হাতিয়া একটি বিচ্ছিন্ন দ্বীপ, এখানে প্রায় লক্ষাধিক জেলে রয়েছে। এর মধ্যে থেকে প্রায় 5 শতাধিক বড় বড় ফিশিং ট্রলার যা গভীর সমুদ্রে গিয়ে মাছ শিকার করেন। যেহেতু নিষেধাজ্ঞার সময়সীমা আজ রাত 12টার পর থেকে শুরু হবে, অতএব এই নিষেধাজ্ঞার সময় জেলেরা তীরে অবস্থান করবেন এবং তীরে অবস্থানকালে এই 65 দিন তারা কেউ জাল বুনিয়ে নেবেন, কেউ ইঞ্জিনের মেরামত কাজ সেরে নেবেন, কেউ নৌকার মেরামতের কাজ সেরে নেবেন। 65 দিকে নিয়ে নিষেধাজ্ঞার পরে তারা আবার পুনরায় গভীর সমুদ্রে গিয়ে মাছ শিকারে ব্যস্ত সময় পার করবেন। আমি আপনার মাধ্যমে দর্শকদের বলিয়ে রাখি, ইতিমধ্যে গভীর সমুদ্রে অবস্থান করা জেলেরা ইলিশের এই ইলিশ মৌসুমের প্রথম থেকে ভালো মাছ পেয়ে যাচ্ছেন। যে জেলেদের ট্রলারে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যাচ্ছে। হাতিয়ার সবচেয়ে বড় মৎস্য আড়ত চেয়ারম্যান ঘাটে ইতিমধ্যে যেসব মাছ ধরা ট্রলার গভীর সমুদ্র থেকে ফিরে এসেছেন তারা প্রচুর পরিমাণ মাছ নিয়ে ঘাটে ফিরে এসেছেন। এ ছিল হাতিয়া থেকে আমার কাছে 65 দিন নিষেধাজ্ঞার সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। পঞ্চম বাংলাদেশী হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাবর আলী। রোববার বাংলাদেশ সময় সকাল 8:30টায় এভারেস্টের চূড়ায় ওঠেন তিনি। বেস ক্যাম্প টিমের বরাতে এ তথ্য নিশ্চিত করেছেন অভিযানের প্রধান সমন্বয়ক ফরহান জামান। গেল 1 এপ্রিল বাবর আলী রওনা করেছিলেন হিমালয়ের শীতিধার চূড়া জয়ের জন্য। চূড়াটি পর্বতের 15,500 ফুট উপরে। বাংলাদেশ সময় সকাল 8:30টায় সেখানে তিনি বাংলাদেশের পতাকা ওড়ান। দায়িত্বভার গ্রহণের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত উন্নত ঢাকার উন্নয়ন অগ্রযাত্রার 4 বছর শীর্ষক সংবাদ সম্মেলন করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সকালে আয়োজিত এ সংবাদ সম্মেলনে মনোনয়ন দিয়ে ঢাকাবাসীর সেবা করার সুযোগ দেওয়ার প্রধানমন্ত্রী ও বাংলাদেশি আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার প্রতি
কৃতজ্ঞতা জানান তাপস। নির্বাচনের আগে ঢাকাকে বাসযোগ্য আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে যে রূপরেখা ঘোষণা করেছিলেন তা বাস্তবায়নে গেল 4 বছরে গৃহীত উদ্যোগ, সার্বিক অগ্রগতি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা গণমাধ্যম সহ ঢাকাবাসীকে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন বলেও জানান মেয়র। নির্বাচিত হয়ে ঢাকাবাসীর আস্থার প্রতিদান দিতে ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস উন্নত ঢাকা। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।